আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের ঠিক সামনে এবং আমার পিছনের যে আপনারা ভবনটি দেখছেন এটি সে ডাকসু ভবন এবং প্রতিটি টানটান উত্তেজনামূলক নির্বাচন শেষে যারা বিজয়ী হন তারাই কিন্তু এই ডাকসু ভবনে বসে। লোকমুখে কথিত রয়েছে যে বাংলাদেশে দ্বিতীয় সংসদ হিসেবে এই ডাকসু ভবনকে দেখা হয়। আপনাদেরকে আজকে দেখাবো এই ডাকসু ভবনে কি আছে। আপনাদেরকে যদি একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের ভিতরে ডাকসুর ইতিহাসে কিন্তু অনেক স্মৃতি রয়েছে। সে স্মৃতিগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং ডাকসুর ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ডাকসুর প্রথম সভাপতি ও ভিপি 1945 থেকে 1946 সালে উপাচার্য পিজে হাট পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সভাপতি হয়েছেন এবং ছাত্রদের মধ্য থেকে সহসভাপতি হন আহমেদুল কবির এবং সাধারণ সম্পাদক কিন্তু হয়েছিলেন সুধীর দত্ত। এটি 1945 সালের ঘটনা এবং 45 সাল থেকে 1946 সাল পর্যন্ত তারা কিন্তু দায়িত্ব ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরপরই শুরু হয়েছিল ছাত্র সংসদ। যদিও শত বছরের ইতিহাসের বেশিরভাগ সময় ছিল না এর কার্যক্রম। 52 ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। এবং আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের ভিতরে রয়েছি এবং আপনাদের ডাকসুর যে ইতিহাসগুলো রয়েছে সেই ইতিহাসগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যেমনটা দেখছেন পিয়ারু সর্দার, যার জন্ম 7 ফেব্রুয়ারি 1911 সালে এবং প্রথম শহীদ মিনারও কিন্তু ছবি এখানে স্মৃতিস্তম্ভ হিসেবে রাখা হয়েছে এবং প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় 1952 সালের 23 ফেব্রুয়ারি রাত থেকে ভোরের আলো ফোটা পর্যন্ত এবং রাতের কারফিউ আর মিলিটারির টহল ফাঁকে দিয়ে দ্রুত সময়ে শহীদ মিনার নির্মাণ করার জন্য পৃষ্ঠপোষকতা এগিয়ে আসেন ঢাকার 22 সর্দারের একজন পিয়ারু সর্দার। তিনি কিন্তু এগিয়ে এসেছিলেন এবং তার ছবি কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আরও যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে অমর একুশের ভাষা শহীদদের স্মরণে 1952 সালের 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের এক রাতের যৌথ শ্রমে নির্মিত হয়েছিল এই শহীদ স্মৃতিস্তম্ভ, যাকে প্রথম শহীদ মিনার হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবং আমরা আরও দেখেছি বিভিন্ন আন্দোলনের সময় রাজপথে যে যারা ছিলেন তাদের ছবি কিন্তু আমরা দেখছি এবং বুদ্ধিজীবী হত্যার প্রস্তুতি হিসেবে 1971 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আলবদর বাহিনীর সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে আয়োজন করে পথসভা। তারও কিন্তু একটি ছবি আমরা দেখছি যে যার ছবিটির তারিখ দেওয়া হয়েছে 5/12/1971 সাল এবং তার নিচে একটি ছবি রয়েছে যে বীর মুক্তিযোদ্ধাদের হাতে গ্রেপ্তারকৃত হানাদার পাকিস্তানি কয়েকজন সৈন্য, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর সৈন্যদের কিন্তু আটক করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা এবং যার ডেট দেওয়া হয়েছে 8 এপ্রিল 1971 সালে। এবং আরও বিশেষ ব্যক্তিদের কিন্তু এখানে ছবি রাখা হয়েছে স্মৃতিস্তম্ভ হিসেবে। এবং আমরা আরও দেখছি যে এখানে শহীদ আবদুল্লাহ বাকি, যার জন্ম হচ্ছে 1950 সালের 19 জুন বিক্রমপুরের, তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার নাম আব্দুল বারী এবং মাতার নাম আমিনা। 3 ভাই এবং 4 বোনের মধ্যে তিনি কিন্তু তৃতীয়। তার ছবিও কিন্তু আমরা দেখছি। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, তার ছবির পাশে একটি মরদেহ সহ একটি ছবি রাখা হয়েছে যেখানে লেখা রয়েছে 4 ডিসেম্বর ঢাকার খিলগাঁও রেলগেটের পাশে একটি ডোবায় পড়ে থাকা শহীদ বীর মুক্তিযোদ্ধা বাকি ও সহযোদ্ধা বাবুলের লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং 5 ডিসেম্বর সকালে আলোকচিত্রী আফতাব আহমেদ গোপনে ছবিটি কিন্তু তিনি তোলেন, তার ছবিও কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আরেকটি ছবি যদি আপনাদেরকে দেখায় যে স্বাধীন বাংলা বেতারের সেই গান আমাদের শোনাও তৃপ্তিতে ভরিবুক, তার ছবিও কিন্তু এখানে রাখা হয়েছে, যার নাম তারামন বিবি বীর প্রতীক, তার ছবি কিন্তু আমরা দেখছি। এবং নিচে আরেকটা ছবি আমরা যেমনটি দেখছি যে 22 ডিসেম্বর 1971 সালে ভারতীয় সেনাপ্রধান জেনারেল স্যাম মানেক শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফর এলে সূর্য সেন হলের সামনে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন চৌধুরীর সঙ্গে এক ফটো সেশনে অংশ নেন এবং ফটো সেশন থেকে দাঁড়ানো তার কিন্তু ছবি আমরা দেখছি। এবং 21 থেকে 26 ডিসেম্বর 1971 ভারতীয় সেনাপ্রধান
স্যাম মানিকজ স্বাধীন বাংলাদেশ সফরে এলে 22 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রকৌশলী। এবং রাষ্ট্র বাংলার দাবিতে যে একটি চিঠি কিন্তু ইস্যু করা হয়েছিল পাকিস্তানের কাছে, তারও কিন্তু একটি আমরা চিঠি কিন্তু দেখছি। এবং বিভিন্ন আন্দোলনের সময় 1971 সাল থেকে এবং ভাষা আন্দোলনের সময় যে চিত্রগুলো রয়েছে সে চিত্রগুলো কিন্তু এখানে স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এবং আমরা উপরে একটি ছবি দেখছি ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ জামালপুর, এবং ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট তৈয়ব আলী আহমেদ, সভাপতি জামালপুর মহকুমা রাষ্ট্রভাষা সংগ্রাম শহীদ। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, স্বাধীনতার পক্ষে কাজ করেছেন এবং স্বাধীনতার পক্ষে কাজ করতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছেন, তাদের ছবি কিন্তু এখানে স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এবং এখানে কিন্তু আরও ছবি আছে এবং ভাষার জন্য যারা জীবন দিয়ে গেছেন তাদের নামও কিন্তু এখানে রয়েছেন। রফিক উদ্দিন আহমেদ, তার কিন্তু আমরা নাম দেখছি যে যাত্রা শুরু হয়েছিল সেই কবে, আজ থেকে 52 বছর আগে 1952 সালে। মাত্র কিছু নবীন দেশপ্রতি প্রাণ নিজেদের হাড়ের পাঁজর জ্বালিয়ে বাঙালির চিরন্তী পথকে আলোকিত করে গিয়েছিল। এবং যারা ভাষার জন্য শহীদ হয়েছিল তাদের নাম কিন্তু আমরা এখানে দেখছি। 1 নম্বরে রয়েছে রফিক উদ্দিন আহমেদ, এবং তার পাশে রয়েছে আবুল বরকত এবং আব্দুল জব্বার, শফিউর রহমান, এবং আরও আমরা আব্দুল সালাম সহ বেশ কয়েকজনের নাম কিন্তু আমরা দেখছি। তাদের কিন্তু স্মৃতি হিসেবে তাদের নাম কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আমরা দেখছি যে শহীদ বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানেও কিন্তু বেশ কয়েকজনের ছবি রয়েছে। এবং এখানে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে 71-এর 9 জানুয়ারি পল্টন ময়দানে ভাসানীর বিরাট যে জনসভা হয়েছিল সেই জনসভার কিন্তু একটি আলোকচিত্র আমরা এখানে দেখেছি, যে ছবিটি তুলেছিলেন যে ছবিটি কিন্তু তুলেছিলেন আফতাব আহমেদ নামে একজন ফটোগ্রাফার। তার ছবি কিন্তু এখানে স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এবং 1955 সালের উপাচার্য ভবনের পাশে সড়ক মোহনায় শহীদদের স্মরণে যে কাজ করেছিলেন সেই ছবিও কিন্তু আমরা দেখছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে 1971 সালের 25 মার্চ শেষ রাতে এবং 26 মার্চ সকালে যেসব ছাত্র জনতাকে হানাদারের বুলেটে জীবন দিতে হয়েছিল এবং তাদের তৎকালীন যে কঙ্কালগুলো উদ্ধার করা হয়েছিল সে উদ্ধারকৃত কঙ্কালের ছবি কিন্তু আমরা দেখছি। এবং 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ বরকতের মাজারে ফুল দিচ্ছেন শহীদ জননী হাসিনা খাতুন। এবং বিভিন্ন ছবি কিন্তু এখানে আলোকচিত্র হিসেবে কিন্তু স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এবং ডাকসুর ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরপরই শুরু হয়েছিল ছাত্র সংসদ। যদিও 100 বছরের ইতিহাসের বেশিরভাগ সময়ে ছিল না এর কার্যক্রম। 52-র ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। এ কারণে ডাকসুকে কেউ দেখেন বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে। এবং আপনাদেরকে যদি আরও একটু ইতিহাস সম্পর্কে জানিয়ে রাখি, যে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরপরই সারেফ রহমানের উদ্যোগে 3 আবাসিক হলে, অর্থাৎ মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হল, এই 3 হলে ছাত্র সংসদ গঠন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় পরে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। এবং শুরুতে ডাকসু নামে ডাকা হতো না, কিন্তু একে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থেকে 3 দশক পর নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এবং হল ছাত্র সংসদের সাফল্যের পর 1922 থেকে 1923 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠিত হয়। এবং প্রত্যেক হল থেকে 3 জন ছাত্র এবং একজন শিক্ষক আর উপাচার্যের মনোনীত একজন শিক্ষক নিয়ে এই সংসদ গঠিত হয়। এবং আপনাদেরকে একটি আম গাছ দেখানোর চেষ্টা করছি। এই সে ঐতিহাসিক আমতলা ভাষা আন্দোলনের স্মৃতি হিসেবে কিন্তু এটি রাখা হয়েছে। এবং এই ঐতিহাসিক আমতলা থেকে যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঐতিহাসিক আমতলাতেই 1952 সালের অনুষ্ঠিত হয় এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রতিবাদী ছাত্র সভা অনুষ্ঠিত হয়। এবং
144 ধারা ভাঙার সিদ্ধান্ত গৃহীত হয় এই আম গাছ থেকে, এই আম গাছতলা থেকে। এবং এইখানে কিন্তু সভাপতিত্ব করেন জনাব গাজীউল হক এবং বক্তব্য রাখেন জনাব শামসুল হক এবং জনাব আব্দুল মতিন। এবং 144 ধারা ভঙ্গ করার পক্ষে ভোট দেন অলি আহাদ গোলাম মাওলা এবং আব্দুল মতিন ও শামসুল আলম। এবং এইখান থেকে কিন্তু আমরা দেখছি যে 1952 সালের যে ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, সেই আন্দোলন সংগঠিত হয় আমতলা থেকে। এবং সেই স্মৃতি হিসেবেই কিন্তু এখানে এই আম গাছটি রাখা হয়েছে। এবং এখানে আরও স্মৃতি বিচরিত অনেক আলোকচিত্র রয়েছে। আমরা দেখছি যে মহান শহীদদের নামের তালিকা রয়েছে এইখানে। এবং এইখানে রয়েছে যে রাষ্ট্রভাষা বাংলা সহ 1971 সালে পাকিস্তান বাহিনীর বিপক্ষে বাংলাদেশ স্বাধীন করার পক্ষে যে আন্দোলনগুলো হয়েছিল এবং মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের পক্ষে যারা শহীদ হয়েছিলেন এবং যারা অবদান রেখেছিলেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই কিন্তু এখানে স্মরণ করা হয়েছে, তাদের ছবি কিন্তু রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে 1944 থেকে 1945 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদের নতুন গঠনতন্ত্র অনুমোদন করে। এবং এই গঠনতন্ত্রের অধীনে 1945 থেকে 1946 সালে উপাচার্য পিজে হার্ট পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন এবং ছাত্রদের পক্ষ থেকে সহসভাপতি হন আহমেদুল কবির এবং সাধারণ সম্পাদক হন সুধীর দত্ত। পরের বছরেও একই সংসদ থেকে যায়, তবে আহমদ কবির পদত্যাগ করায় ফরিদ আহমেদ সহসভাপতি হন। এবং আপনাদেরকে যদি একটু অতীতের নির্বাচনগুলোর কথা যদি একটু বলে রাখি যে 1923 সালের প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 37 বার ডাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ 1938 বার নির্বাচন হয়েছে। সর্বশেষ 2019 সালে নির্বাচনে সহসভাপতি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর এবং বর্তমান আমরা দেখেছি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এবং 2025 সালে যে ডাকসু নির্বাচনটি হলো, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সাদিক কায়েম কিন্তু ভিপি পদে কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং আমরা যদি আরেকটু ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশের ছাত্র ইউনিয়ন থেকে মোজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুল জামান। এবং আপনাদেরকে যদি আরেকটু চিত্র সম্পর্কে যদি একটু জানিয়ে রাখি যে হৃদয়ে আমার ফেব্রুয়ারি এবং 71-এর মুক্তিযুদ্ধ বিধ্বস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কিন্তু ছবি আমরা দেখছি, যেখানে কলাভবনের শীর্ষ দেশে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল 19 ডিসেম্বর 1971 সালে। তার পাশে একটি ছবিতে রয়েছে পাক হানাদার বাহিনীর গোলার আঘাতে জিসি দেবের বাসভবনে কিন্তু হামলা করা হয়েছিল এবং এই বাড়িতেই হত্যা করেছে এই সেরা পণ্ডিতকে। এই ছবিটি কিন্তু তোলা হয়েছিল 19 ডিসেম্বর 1971 সালে। এবং আমরা আরেকটা ছবি যেমনটা দেখছি যে বোমারু বিমানের আঘাতের পর কলাভবনের ছাদ কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। এই ছবিটি তোলা হয়েছিল 19 ডিসেম্বর 1971 সালে। শেলের নিক্ষিপ্ত গোলায় বিধ্বস্ত কলাভবনের একাংশ একটি ছবি রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1971 সালের 19 ডিসেম্বর যে বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে আসা গিয়েছিল সে ছবি কিন্তু তোলা হয়েছে। এবং স্বাধীনতা যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনে বোমারু বিমানের গোলার আঘাতের চিহ্নগুলো মেরামত করছেন ঢাকসু নেতা আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন সহ ছাত্র নেতৃত্ববৃন্দ ও ঢাকসু সভাপতি ও উপাচার্য ডক্টর মুজাফফর আহমেদ চৌধুরী। তার কিন্তু একটি ছবি আমরা দেখছি এবং বিভিন্ন বীরশ্রেষ্ঠদের কিন্তু এখানে ছবি কিন্তু রাখা হয়েছে এবং যারা দেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন তাদেরও কিন্তু আমরা ছবি এখানে দেখছি। এবং একটা ছবির কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 24/1/1969 সালে গুলিবিদ্ধ হওয়ার পর ছাত্র জনতার হাতে নবকুমার ইনস্টিটিউটের 9ম শ্রেণীর ছাত্র মতিউর, বীরশ্রেষ্ঠ মতিউর হিসেবে যাকে আমরা চিনে থাকি, তারও ছবি কিন্তু এখানে রাখা হয়েছে। এবং 69-এর গণঅভ্যুত্থানের অগ্রপথিক টোকায় বীর যোদ্ধা যে ছবিটি সারা দেশে কিন্তু আলোড়ন তুলেছিল, যে ছোট্ট একটি সন্তান রাজপথে
আন্দোলনের সামনের সারি থেকে হাত উঁচু করে আন্দোলনের পক্ষে গর্জে ওঠা স্লোগান দিয়ে যে এগিয়ে গিয়েছিল, সেই ছবি কিন্তু এখানে রাখা হয়েছে। যে ছবি শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু আলোড়ন তুলেছিল। এবং এখানে রমনার কালীবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্মৃতি বিচরিত ছবি কিন্তু এখানে রয়েছে। এবং কাজী নজরুল ইসলামের ছবিও কিন্তু আমরা এখানে দেখছি। এবং যে আমতলা থেকে 1952 সালের যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, সেই ছবি কিন্তু গাছ কিন্তু এখানে রাখা হয়েছে। এবং রাজু জিজ্ঞাসা আছে, ছাত্রনেতা যে রাজু নিহত হয়েছিল, যে রাজু ভাস্কর্য হিসেবে এখন যে প্রত্যেকটি আন্দোলনের যেখানে কেন্দ্রস্থল, সেই রাজুর কিন্তু ছবি এখানে রাখা হয়েছে। এবং তিনি যে নিহত হওয়ার সময় তার পরনে যে পোশাকটি ছিল, সেই পোশাকটি কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আরও বিভিন্ন রকমের ছবি এখানে রয়েছে স্মৃতি বিচলিত হিসেবে। এবং এই ছিল ডাকসু ভবনের ভেতরে কি আছে, এবং সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।